শিক্ষায় দেখেন প্রাথমিক শিক্ষা যে মানে একটা বাচ্চা তার জীবনের শিক্ষা শুরু করে, তাদেরকে যারা শিক্ষা দিচ্ছে এই শিক্ষকদের জীবন মান দেখেন। আপনাদের চাইতে মনে হয় তাদের জীবন মান কোনো অংশেই উন্নত না। হ্যাঁ, তাদের জীবন মান, তাদের সমাজে অবস্থান সবকিছুই কিন্তু সাংঘাতিক আপনার নেগলেক্টেড। যতদিনে আমরা আপনাদের মতো প্রাথমিক স্বাস্থ্য সেবা যারা দেন তাদের জীবন মান, তাদের আপনার বুদ্ধিমত্তা, তাদের প্রশিক্ষণ নিয়ে আপনার কথা বলেছেন, এবং প্রাথমিক শিক্ষকদেরও জীবনমান উন্নত করতে না পারি, আমার মনে হয় না যে আমরা বাংলাদেশে স্বাস্থ্য বা শিক্ষায় তেমন কোনো অগ্রগতি সাধন করতে পারি। আজকে যদি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, আমার ইচ্ছা ছিল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি কথা বলবো, কিন্তু সামনে নামাজ আছে, শুক্রবার, আমার সময় নাই। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা যদি চিত্রটা কল্পনা করেন, আপনারা কি গাজার যে ইসরায়েল বোম বসানোর গাজার অবস্থা দেখছেন কিরকম? আপনি বাংলাদেশে একটা ধরেন স্পেশালাইজড হসপিটালকে একটা আপনি একই ফ্রেমের মধ্যে নিয়ে আসেন, ঢাকা মেডিকেল কলেজ বা এরকম একটা মেডিকেল কলেজ নিয়ে আসেন, ওর পাশে জেলা হাসপাতালকে নিয়ে আসেন, উপজেলা হাসপাতালকে নিয়ে আসেন, তারপর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে নিয়ে আসেন, কমিউনিটি ক্লিনিককে নিয়ে আসেন, একসাথে এনে একটা ছবি আঁকেন। এই ছবির চেহারা আর গাজার যুদ্ধবিশ্বরের গাজা, এর মধ্যে কিন্তু তেমন পার্থক্য। হ্যাঁ, পুরোপুরি বিধ্বস্ত একটা অবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। ফেরদৌস বলেছিল যে কোভিডের সময় আমি একটু লেখালেখি করতাম, আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি প্রত্যেক সপ্তাহে ওয়েবিনার করতাম। হ্যাঁ, তো তখন আমাদের আশা ছিল যে কোভিডের যে ভয়াবহতা, তখন যে স্বাস্থ্য ব্যবস্থার যে কতটা অসহায়ত্ব, এখান থেকে সরকার এবং সবাই একটু শিখবে। কিন্তু আমরা কি দেখলাম, কোভিডের পরে কিন্তু আমাদের তেমন করে পরিবর্তন হয় না, কিছুই হয়। তো আমরা আমাদের বিএনপি থেকে আমরা মনে করি যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা এটা হলো পিলার। আজকে এই বিল্ডিং এ দেখেন অনেকগুলো পিলার আছে, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা পিলারে কিন্তু লোড বিয়ারিং ক্যাপাসিটি এক না, প্রত্যেকটা পিলারের দায়িত্ব এক। কিন্তু মাঝখানে যে তিনটা পিলার, এই পিলার তিনটা কিন্তু সাইজও এটা বড়, এবং এই বিল্ডিং এর লোড বিয়ারিং এর প্রাইমারি দায়িত্ব কিন্তু এই পিলারগুলো। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থার যে ইমিডিয়েট লোড বিয়ারিং, এই দায়িত্বটা কিন্তু আপনাদের উপর। আপনারা কিন্তু রোগী একবার রোগাক্রান্ত হয়ে গেলে পরে কিন্তু আপনাদের তেমন কিছু করার থাকে না। এবং আপনারা জানেন যে আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, নিজের পকেট থেকে টাকা খরচ, 100 টাকা খরচ করে 74 টাকাই নিজের পকেটে, যেখানে সরকারি যে বিধি তার অনুযায়ী আমাদের ফ্রি হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো আজকে আপনারা সবচাইতে বড় দায়িত্ব আপনারা ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ফাঙ্গাস, এগুলো মানুষের শরীরে ঢোকার আগেই আপনাদের দায়িত্ব তার সাথে যুদ্ধ করা, বিভিন্নভাবে যুদ্ধ করা, যাতে মানুষের ভিতরে ঢুকতে না পারে, মানুষ রোগাক্রান্ত হতে না পারে। তার মানে কি, প্রিভেনশন আপনাদের প্রাথমিক দায়িত্ব। আর আরেকটা দায়িত্ব হলো আপনাদের প্রমোশন। হ্যাঁ, আপনাদেরকে হেলদি লাইফস্টাইল প্রমোট করতে হবে। এমনি মহোদয় বলছিলেন যে ওই কক্সবাজারে ওরা যে কতটুকু হাঁটে সেটাও মনিটর করে। হ্যাঁ, তো এই এখন আমরা যে আমাদের যে এখন যে আপনার ডিজিজ প্যাটার্ন, আমরা বলি এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ। এক আপা বলছিলেন আপনার সার্ভাইকাল বা আপনার জ্বরের ক্যান্সারের কথা। এই এনসিডির মধ্যে আছে কি, হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার, আর আছে নিউট্রিশন। এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস কিন্তু চিকিৎসা কিছু নাই। হ্যাঁ, এটাকে প্রিভেন্ট করতে হবে, কারণ আপনার কস্ট অফ প্রিভেনশন, হ্যাঁ, যদি 1 টাকা হয়, কস্ট অফ ট্রিটমেন্ট একটা, আমি যদি আজকে আমার হাই ব্লাড প্রেশার থেকে যদি হঠাৎ করে আমার স্ট্রোক হয়ে যায়, আপনারা চিন্তা করতে পারেন কত টাকা আমার খরচ হচ্ছে। এবং এর ফলে বাংলাদেশে কিন্তু আপনার আমরা বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার, যে স্বাস্থ্য তার ট্রিটমেন্টের জন্য খরচ করতে যে প্রতি বছর আমাদের দেশে 4 থেকে 5% পরিবার আপনার গভীর দারিদ্র্যের মধ্যে, তার এক্সট্রিম পভার্টির মধ্যে পতিত হয়। এই পভার্টি সাইকেল একটা বড় কারণ হলো ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার। তো আপনারা আছেন ফ্রন্টলাইন ওয়ার্কার। আমাদের যেমন সামরিক বাহিনীতে আপনার আর্মি, নেভি, এয়ারফোর্স, কিন্তু যখন কোনো যুদ্ধ শুরু হয় তখন কিন্তু পদাতিক বাহিনী কিন্তু একেবারে ফ্রন্টে থাকে, তারা প্রথম আপনার শত্রুকে ফেস করে। আপনারাও কিন্তু স্বাস্থ্য সুরক্ষার যে এটা যদি যুদ্ধের সাথে তুলনা করেন, আপনারা কিন্তু পদাতিক বাহিনী। আপনাদেরকে যদি আমরা এম্পাওয়ার করতে না পারি, আপনাদেরকে যদি আমরা দক্ষ একটা আপনার ম্যান প্রসেস করতে না পারি,
আমরা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় কখনোই ভালো করতে পারবো না। আমরা বিএনপির পক্ষ থেকে তরফ থেকে আমরা মনে করি বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিটি ইউনিয়ন, গ্রাম অঞ্চলে প্রতিটি ইউনিয়ন এবং শহর অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে একটা করে প্রাথমিক আমরা বলি প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকতে হবে। আমরা যখন প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট বলি, এটা কিন্তু একটা ফ্যাসিলিটি না, এটা একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে আমাদের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থাকবে। আপনারা গত সরকারের সময় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র কিন্তু একেবারেই ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এখানে ফ্র্যাগমেন্টেশন আছে, হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, হ্যাঁ, যে ফ্র্যাগমেন্টেশনটা উপজেলায় আছে, জেলায় আছে এবং আমাদের রাজধানীতেও আছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যান। এই দুই পিলারের মাঝখানে করে কিন্তু আপনার সবকিছু শেষ হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের একটা প্রাইমারি হেলথ ইউনিটের একটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থাকবে এবং তার নিচে আপনার যে কমিউনিটি ক্লিনিক আপনারা আছেন, হ্যাঁ, এরকম আপনার ফ্যাসিলিটি থাকবে এবং তার নিচে আপনাদের মতো সিএসসিপি থাকবে। এবং আমরা চিন্তা করছি যে আপনাদের একটা কমিউনিটি ক্লিনিক এখন কয়জন সিএসসিপি? না, একজনই হবে না। আমাদের একটা কমিউনিটি ক্লিনিকে অন্তত 3 জন সিএসসিপি লাগবে। আপনাদের পপুলেশন দেখেন, আমরা বলছি যে চিকিৎসার পূর্বে কোনো মৃত্যু নয়। হ্যাঁ, প্রত্যেক নাগরিকের চিকিৎসা পাওয়ার অধিকার আছে, স্লোগান হিসেবে বলি, এটাকে আমরা বাস্তবে আমরা করবো। হ্যাঁ, তো আমরা ভাবছি একটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, এইভাবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট, তার নিচে থাকবে কমিউনিটি ক্লিনিক আপনারা এখন যারা আছেন, এবং তার নিচে থাকবে এক একটা কমিউনিটি ক্লিনিক অন্তত 3 জন আপনার সিএসসিপি, যদি অন্য কোনো নামও হতে পারে। হ্যাঁ, এখন যদি আমরা সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে যদি এটাকে ফাংশনাল করতে চাই এবং শহরে যদি প্রতিটি ওয়ার্ডে আমরা ফাংশনাল করতে চাই, আমরা হিসাব করে দেখেছি আমাদের মোট প্রায় 1 লাখ কমিউনিটি সিএসসিপি লাগবে, 1 লাখ করে সিএসসিপি। হ্যাঁ, এবং এই 1 লাখ সিএসসিপির মধ্যে আমাদের একজন সিএসসিপি মনে হয় মেয়েদের কর্মক্ষেত্রের সমস্যার কথা বলছিলেন। উনি বলছিলেন যে 52% মেয়ে নেওয়া হয়েছে, না 54%। আমরা এই নিয়ে কথা বলেছি, আমরা 80% মেয়ে নেব এবং 20% ছেলে। যারা ছেলে মেজরিটি, আমি জানি। আপনারা এই কথা বলবেন। বৈষম্য তখনই হবে যখন ছেলেমেয়েরা যদি একভাবে চলে আসে, তারপরে যদি আপনি মেয়েদেরকে অগ্রাধিকার দেন, সেটাকে বলে বৈষম্য। এখন তো মেয়েরা অনেক পিছিয়ে আছে, তাদেরকে সামনে আগে আনতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনাদের একজন বা দুজন আমার মনে খুব ভালোভাবেই বলেছেন যে প্রাইমারি স্বাস্থ্য সেবার একটা বড় অংশ হলো ম্যাটারনাল কেয়ার, হ্যাঁ, অ্যান্ড চাইল্ড কেয়ার। আমাদের গ্লোবাল নলেজ বলে যে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড কেয়ারে, হ্যাঁ, মেয়েরা অনেক সময় এটা ভালো করে। হ্যাঁ, এটা গবেষণার ফল, এটা আমার কোনো কথা। হ্যাঁ, তো ওই জন্য আমাদের সিদ্ধান্ত, আমরা মেয়েদেরকে সিএসসিপি বা কমিউনিটি বেসড হেলথ ওয়ার্কার নিয়োগের ক্ষেত্রে মেয়ের অগ্রাধিকার পাবে। হ্যাঁ, তারপরে আপনারা প্রশিক্ষণের কথা বলেছেন। আমরা চিন্তা করেছি আপনাদের নিয়োগের পরপর, যেমন এই স্যার এখানে যারা বসে আছেন, হ্যাঁ, ওনারা কিন্তু আপনাদের পিএসসিতে বিসিএস করার পর কত মাস? 6 মাস। তো ওনারা একটু বেশি উপর লেভেলে কাজ করেন 6 মাস, কিন্তু আপনারা তো অন্তত 1 মাস একটা প্রশিক্ষণের দরকার আছে নাকি? 3 মাস। কিন্তু আমরা যেটা বলেছি যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের সদ্ব্যবহার করতে চাই। আমরা আপনার বেসিক ট্রেনিং এর পরে প্রত্যেক বছর 1 মাস ফিজিক্যাল ফ্যাসিলিটি ট্রেনিং হবে প্রত্যেক বছর। হ্যাঁ, এই ট্রেনিং এর উদ্দেশ্য হলো শুধুমাত্র আপনি নিজে শিখবেন তা না, আপনি যে আগে শিখেছেন কর্মের মাধ্যমে, এটা আপনি আরেকটা কলিগকে এটা ট্রান্সফার করবেন। ক্রস লার্নিং, আমরা ক্রস লার্নিং ফ্যাসিলিটেট করতে চাই। হ্যাঁ, বছরে একবার আপনারা একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং ফ্যাসিলিটিতে যাবেন, সেখানে আপনারা 1 মাস থাকবেন। হ্যাঁ, থেকে আপনারা নিজেরাও শিখবেন, অন্য কেউ শেখাবেন। হ্যাঁ, এবং আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা রিফ্রেশার ট্রেনিং, কন্টিনিউয়াস ট্রেনিং এর ব্যবস্থা করতে চাই। আপনারা যে
বোনাস পান, তারপর ইনক্রিমেন্ট পান। হ্যাঁ, এখানে কিন্তু যদি ট্রেনিং সঠিকভাবে আপনি না নেন, সঠিকভাবে যদি ট্রেনিং এ আপনি ফলাফল দেখাতে না পারেন, অনেক সময় দেখবেন আপনি ইনক্রিমেন্ট হতে পারবেন না। আমরা টাকার সাথে অ্যাকাউন্টেবিলিটিকে কানেক্ট করতে চাই, যেটা আমাদের দেশে নাই। আমরা টাকার সাথে অ্যাকাউন্টেবিলিটিকে আমরা কানেক্ট করতে চাই, যাতে করে আপনারা আপনাদের মধ্যে যারা অতি দক্ষ, হ্যাঁ, যারা বেশি দক্ষতার পরিচয় দেবেন, তারা কিছুটা পুরস্কার পাবে। আমরা কিছু ইনসেন্টিভ পেমেন্টের ব্যবস্থা করতে চাই। আপনার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে হয়তো আপনাদের মধ্যে প্রতিযোগিতা হবে, জেলাব্যাপী প্রতিযোগিতা হবে বছরের শেষে। হ্যাঁ, কোনো একটা ফলাফলের ভিত্তিতে আমরা হয়তো কিছু কমিউনিটি ক্লিনিককে বলবো যে ওনারা ফ্রন্ট রানার। হ্যাঁ, তো সেখানে আপনারা হয়তো কিছু আর্থিক আপনারা সেখানে আপনারা আপনার ইনসেন্টিভ পেয়ে, যাতে করে আপনাদের কাজ করার আগ্রহভাবে কাজ করার প্রতি আপনাদের মহত্বটা বাড়ে। এরপরে আমরা যেটা করতে চাই সেটা হলো, আমি এর আগেও একবার বলেছিলাম, আপনাদের নাম হলো কমিউনিটি ক্লিনিক। আপনারা বলছেন যে উপর থেকে যারা আসে তদারকি করতে, অনেক সময় তারা ভালো ব্যবহার করে না। আমার কথা হলো, উপর থেকে আসতে হবে কেন? কমিউনিটিতে কি লোকজন নাই? কমিউনিটিতে আপনাদের মতো অন্যান্য নেতারা নাই? ওখানে শিক্ষক আছে, ওখানে মসজিদে ইমাম সাহেব আছে, ওইখানে একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, শিক্ষিত ব্যক্তিরা আছেন। এখানে কমিউনিটি ম্যানেজমেন্ট কমিটি থাকবে, এখন মনে আছে আপনাদের, কিন্তু এই তাদের দায়িত্ব আমরা বাড়াতে চাই, তাদের উপর আমরা বেশি দায়িত্ব ন্যস্ত করতে চাই। আপনাদের যে সার্ভিস ডেলিভার করছেন, এই যে কোয়ালিটি অফ কেয়ার, এই কোয়ালিটি অফ কেয়ারের দায়িত্ব থাকবে যেখানে যাদেরকে আপনি সার্ভিস দিচ্ছেন তারাই আপনাকে ইভালুয়েট করবে। আপনাকে ওই উপর থেকে একজন সরকারি কর্মচারী আসবেন আর উনি বলবেন যে আপনারা ভালো না খারাপ, আমার মনে হয় না এই পুরনো সিস্টেম আমরা চালু রাখবো। উনি আসবেন, ডিপার্টমেন্টের স্বাভাবিক কাজ উনি করবেন। হ্যাঁ, ওনার সেই সিস্টেম, কিন্তু আপনাদের ফাইনাল জবাবদিহিতা থাকবে আপনাদের কমিউনিটির কাছে। তো আমরা কমিউনিটি যে ম্যানেজমেন্ট যেটা আছে, এইটাকে আমরা আরো স্ট্রেংথেন করতে চাই। তো আমি কমিউনিটি ক্লিনিক সবকে বললাম, তো আপনাদেরকে অন্তত এইটুকু আশ্বস্ত করতে চাই যে আপনাদের যে এখন যেভাবে আছেন, যে অনেকেই বলেছে ষড়যন্ত্র চলছে, আপনাদের নিয়ে অনেক কথা হচ্ছে, আমার মনে হয় যে সামনের দিকে যদি আমরা আগাই, এই কথাগুলোর কোনো মূল্য নাই। আমরা যদি আপনাদের প্রাইমারি হেলথ কেয়ার যদি গুরুত্ব দিতে চাই, স্বাস্থ্য খাতে যদি আমরা ঢেলে সাজাতে চাই, আমাদেরকে এই প্রাইমারি হেলথ কেয়ার থেকে শুরু করতে হবে। এবং সেটা আমাদের কমিউনিটি ক্লিনিক আপনারাই এটা নেতৃত্ব দেবেন। আপনাদের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের যে রিমেইনিং যে জায়গাগুলো আছে, যেসব জায়গাতে কমিউনিটি ক্লিনিক নাই, প্রায় 60% জায়গায় কমিউনিটি ক্লিনিক নাই, এবং প্রতিটি শহরে আমরা কমিউনিটি ক্লিনিক করব। স্বাস্থ্যসেবা শুধুমাত্র গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এবং আমরা বলি আমরা একটা ওয়েলফেয়ার স্টেটের স্বপ্ন দেখছি। স্বাস্থ্যসেবা সরকারের দায়িত্ব, প্রত্যেকের অন্তত প্রাইমারি স্বাস্থ্যসেবা দেওয়াটা সরকারের দায়িত্ব। আমাদের এখানে আমাদের বন্ধুরা থাকবে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স থাকবে, ওনারা আমাদের যদি কোথাও কোনো গ্যাপ থাকে সেগুলো ওনারা আমাদেরকে সাহায্য করবে। ওনারা দেশের বাইরে থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নলেজ নিয়ে আসবে, আমাদের কাজ যাতে আরো ভালো হয়। হ্যাঁ, আমাদেরকে ওনারা নলেজ শেয়ারিং এর মাধ্যমে আমাদেরকে ইমপ্রুভ করবে। কিন্তু বেসিক সার্ভিস ডেলিভারি, এই দায়িত্বটা এবং এই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে সরকারের হাতে। এইটা কারো হাতে ছেড়ে দেওয়া যাবে না, কারণ আরবান এরিয়াতে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আপনার এলজিআরডির হাতে হেলথের দায়িত্ব। আমরা এলজিআরডি থেকে এই স্বাস্থ্যের ব্যাপারটা আমরা হেলথের মধ্যে নিয়ে আসতে চাই। হ্যাঁ, আরবান এরিয়াতে, বিশেষ করে ঢাকা সহ অন্যান্য মেট্রোপলিটন এরিয়াতে আপনার এনজিওরা বড় দায়িত্ব পালন করে স্বাস্থ্য সেবা ডেলিভারি করার জন্য। আমরা চাই না, আমরা চাই প্রতিটি আরবান এরিয়াতে, প্রতিটি ওয়ার্ডে একটা করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে। সেখানে একটা ওয়ার্ডে 3টা কমিউনিটি ক্লিনিকের মতো স্ট্রাকচার থাকবে, এবং তার নিচে এক একটা কমিউনিটি ক্লিনিকে 3জন করে, আপনার 3জন ঠিক ফিক্স না, আমার মনে হয় এটা ডিস্টেন্স এবং জনসংখ্যা, এই দুইটাকে আমাদের কনসিডার করতে হবে। 2জন হতে পারে, 4জন হতে পারে, কিন্তু বেশিরভাগ আমাদের একটা সংখ্যা দিয়ে কাজ করতে হবে। আমরা 3জন করে আমরা এখন আমরা বাজেটগুলোও কাজ করতেছি, আমরা 3জন ধরে নিয়েছি, কিন্তু এটা হয়তো চেঞ্জ হতে পারে। তো প্রত্যেকটা আরবান এরিয়াতে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট এস্টাবলিশ করব। ভবিষ্যৎ বাংলাদেশের স্বাস্থ্য নেতৃত্ব দেবেন আপনারা। ভবিষ্যৎ বাংলাদেশের
স্বাস্থ্যের নেতৃত্ব থেকে আপনাদের হাতে, আপনাদের মাধ্যমেই আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার এই যুগ যুগ ধরে যে ক্ষয়িষ্ণু অবস্থা, এইটার থেকে আমরা উত্তরণ করতে চাই। আমরা মনোযোগ দিতে চাই প্রিভেনশন এবং কিওরের, প্রিভেনশন এবং প্রমোশনের উপর। যদি এটা আমরা করতে পারি, আমরা একটা হিসাব করে দেখেছি আজকে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীদের চাপ, এই চাপ আমরা 50 থেকে 60% কমায় ফেলতে পারবো। তো হাসপাতালে চাপ থাকবে না, আমরা রোগ হতে দেবো না। তার আগেই আমরা ওই ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং এর মাধ্যমে আমাদের যে এই যে রিসোর্স কনস্ট্রেন্ট কান্ট্রি, আমাদের দেশের রিসোর্স আগামীকাল কি আহামরি বাড়বে না। আজকে স্বাস্থ্যে আমাদের জিডিপির মাত্র 0.76 বা 7% বরাদ্দ হয় স্বাস্থ্য। এটা আমরা বিএনপি থেকে বলছি, আমরা এটাকে আস্তে আস্তে 5% নিতে চাই, কারণ এইটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা তাদের রিকমেন্ডেশন এবং আমাদের পাশের দেশ যেমন ভুটানেই আছে 5%। হ্যাঁ, তো আমরা 5% নিতে চাই, কিন্তু এইটা একদিনে সম্ভব হবে না, নিতে সময় লাগবে। যতদিন নিতে না পারবো, আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে স্বাস্থ্যের খরচ কমাবো। যদি স্বাস্থ্যের খরচ কমাতে চাই, আমাদের প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করতেই হবে।